আচ্ছা, আমরা তাহলে এই যে সোলার সোলার ফটোভোল্টাইক শুরু করেছিলাম অলরেডি, এবং আমাদের এখানে যেটা দেখেছি যে আমরা সোলার সেল কি, তারপরে বিভিন্ন টাইপের সোলার সেল দেখেছি। হুম তারপরে আমরা সোলার সেলের বেসিক যে স্ট্রাকচার, হুম বেসিক স্ট্রাকচার দেখেছিলাম। এবং সেখান থেকে সোলার সেলের যে অপারেশনটা, তাই না, এই জিনিসটা মেইন বেসিক্যালি দেখো সোলার সেলের অপারেশনটা, তাই না, আমরা এটা ব্যাপারে ইন্টারেস্টেড, তাই না, যে আমরা বলেছিলাম যে তাহলে সোলার সেলের জিনিসটা আবার যদি আমরা বলি যে অপারেশনটা, যে সিম্পলি তোমার সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল থাকবে, যেটার উপর সোলার এনার্জি বা ফটো এনার্জি যদি পড়ে ইনসিডেন্ট হয়, তাহলে সে ফটো এনার্জিকে অ্যাবজর্ব করতে হবে। হ্যাঁ, অ্যাবজর্ব করবে, এবং ফটো এনার্জি অ্যাবজর্ব করার পরে সেই এনার্জি থেকে আমাদের ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, এবং ইলেকট্রন হোল পেয়ার যখন জেনারেট করবে, সেই ইলেকট্রন হোল পেয়ারকে তোমার কারেন্ট কন্ট্রিবিউটরি চার্জ হিসেবে মানে ইয়ে করতে হবে, ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, তার মানে কি, ইলেকট্রন হোল পেয়ার তোমার কি করবে, যে তোমার মনে আছে আজকে তোমাদের একটা জিনিস মনে আছে না, যে ওই যে আমাদের নর্মালি তুমি যদি একটা সেমিকন্ডাক্টরে এনার্জি দাও এক্সট্রা, তাহলে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন উঠে যায় এবং লিভ করে কি একটা ইয়ে কি বলে হোলকে ভ্যালেন্স ব্যান্ডে রেখে যায়। এবং একটু পরে কিন্তু আবার বলি কি আমরা, যে ওই কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রনটা নেমে আসতেছে, হোলের সাথে আবার রিকম্বাইন করে ফেলতেছে। এখন এটা কোন একটা ইলেকট্রন চলে গেল, সেই সেই ইলেকট্রনের যে নেমে আসে এমন কোনো কথা না, এইটা কিন্তু একটা র্যান্ডম প্রসেস চলতেই থাকে। ইলেকট্রন এনার্জি নিয়ে কন্ডাকশনে যাবে, সেখান থেকে আবার এনার্জি লুজ করে নেমে আসবে। হ্যাঁ, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজে এই জন্য এই যে তোমার ইলেকট্রন যে কন্ডাকশন ব্যান্ড থেকে আবার ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসলো, এবং তখন কি হলো, ওই যে হোল ছিল সেই হোলটা কিন্তু এক্সিস্ট করলো না, তাই না, আর ইলেকট্রনও আর ফ্রি ক্যারিয়ার হিসেবে থাকলো না। তাহলে কি, ইলেকট্রন হোল পেয়ারটাকে আমরা বলি কি, রিকম্বাইন করলো। কাজে এটাকে আমরা রিকম্বিনেশন বলি। হ্যাঁ, যে ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন। কাজে ইলেকট্রন আর হোল আমরা যে তৈরি করলাম ফোটন এনার্জি দিয়ে, সেটা যে আমার কি করলো, এইটা এনার্জিটা ইউজ করে ইলেকট্রন হোল তৈরি হলো, এই দুইটাকে তোমার আলাদা করতে হবে, সেপারেট করতে হবে, সেটা ইম্পর্টেন্ট ইস্যু, সেপারেশন। তাহলে সেপারেশন হওয়া মানে হচ্ছে, তাহলে এই যে তাহলে আমরা ওই যে সেটাই বলছিলাম যে কোন চার্জকে যদি তুমি কোনো দিকে ডিরেক্টেড করতে চাও, ডিরেকশন মুভমেন্ট করতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। কারণ ইলেকট্রিক ফিল্ডের সাথে চার্জের রিলেশন আছে, তাই না, যে ইলেকট্রিক ফিল্ড দিলে তোমার চার্জ কোন একটা সার্টেন দিকে যায়। তাহলে এখানে আমাদের সেই জন্য এই জায়গাটায়, এই মাঝখানে আমরা কি চাই, আমরা চাই যে কেউ একটা ফিল্ড থাকুক। হ্যাঁ, যেটা আমরা পাই থেকে একটা পিএন জাংশন থেকে। একটা পিএন জাংশন তৈরি হলেই উইদাউট এনি বায়াস, হ্যাঁ, কি তৈরি হয়, এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। এটা আমরা জানি, আমরা ডাউট যখন করেছি পিএন জাংশন, সিম্পল পিএন জাংশন, তখনই আমরা দেখেছিলাম, তাই না, যে কোনো বায়াস না দিলেই আমাদের একটা মাঝখানে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। এবং ডিপ্লেশন রিজিয়ন মানে হচ্ছে ঠিক ইন্টারফেসের একদিকে এন সাইডে আমার ইমোবাইল পজিটিভ চার্জ থাকে এবং পি সাইডে ইমোবাইল নেগেটিভ চার্জ থাকে। ফলে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে আমাদের ফিল্ড কি, যদি তোমার ফিল্ড ড্র করো, দেখবা ফিল্ডের এটা কেমন হয়, ফিল্ড হয় হচ্ছে যে এখানে একটা পজিটিভ চার্জ আছে আর এটা নেগেটিভ চার্জ আছে, ফিল্ডের ডিরেকশন কিন্তু এদিকে হয়, তাই না, দেখবা। হুম, হুম, sorry। এই যে ফিল্ডের ডিরেকশন, এটা যে পজিটিভ চার্জ, ফিল্ড এই দিক থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। কাজেই তোমার যদি একদিকে নেট পজিটিভ চার্জ থাকে, হুম, আর একদিকে যদি নেট নেগেটিভ চার্জ থাকে, হুম, এরকম যদি থাকে, তাহলে এদিক থেকে ফিল্ড এদিকে দর্শক যায়। এবং ফিল্ড জালে দেখো, এখন এখানে যদি একটা ফ্রি ইলেকট্রন থাকে, সেটা কমে যাবে, এদিকে যাবে না, তাহলে ফিল্ডের দিকে, ফিল্ড যেদিকে আসছে সেদিকে যাবে। কাজেই এই যে এরকম যে তোমার একটা রিজন আছে, যে একটা নেট পজিটিভ চার্জ আছে, হ্যাঁ, হ্যাঁ, এই যদি একটা নেট পজিটিভ, এই যে একটা নেট নেগেটিভ চার্জ, শেষ হয়ে গেল। তাহলে এদিকে একটা নেট নেগেটিভ চার্জ, এদিকে নেট পজিটিভ চার্জ, তাহলে নেট নেগেটিভ থেকে নেট পজিটিভ থেকে নেট নেগেটিভের দিকে
একটা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, তার মানে যদি এদিকে আশেপাশে কোথাও ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা এদিকে ফ্লো করবে। আর যদি হোল থাকে, তাই এখানে দেখো একটা যদি হোল থাকে, হোল কোন দিকে যাবে? এটা এদিকে যেহেতু ফিল্ড, তো কাজে এটা দূরে সরে যাবে, তাই না? পজিটিভ চার্জ থেকে কিন্তু দূরে সরে যাবে। কাজে যেদিকে চার্জ ফোর্স যাচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ফ্লাক্স যাচ্ছে, সেই দিকে চলে সরে যাবে হচ্ছে পজিটিভ চার্জটা। সো এখন এখানে যদি একটা হোল থাকে, তাহলে ইলেকট্রন গেল এদিকে আর হোল চলে যাবে এদিকে। তাহলে দেখো দুই দিকে যাচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে। ইলেকট্রিক ফিল্ডের দিকে আসবে হচ্ছে ইলেকট্রনটা আর দূরে সরে যাবে হোলটা। সেই জন্যই আমরা যখন এই যে পিএন জাংশন বলেছি, আমরা এরকম একটা নিয়েছি, তাই না? এদিকে এন নিয়েছি, এদিকে পি নিয়েছি। হ্যাঁ, এবং এখানে পজিটিভ চার্জ গুলা তৈরি হচ্ছে, এদিকে নেগেটিভ চার্জ গুলা তৈরি হচ্ছে। এবং এই পজিটিভ নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। কাজে এর মধ্যে এখন ইলেকট্রন যদি থাকে, ফিল্ডের ওই দিকে চলে যাবে, ফিল্ড যেদিক থেকে আসছে তার মানে ইলেকট্রন চলে যাবে এদিকে। আর হোল যদি থাকে এখানে, তাহলে হোল গুলা চলে আসবে নিচের দিকে, তাই না? ইলেকট্রন উপরের দিকে যাবে, ইলেকট্রন গুলা উপরের দিকে যাবে, হোল গুলা নিচের দিকে আসবে। ব্যাপার এটা। তাহলে কি এটা থাকলেই সেপারেট হবে। আর একটা জিনিস দেখো যে তোমার এই যে ডিপ্লেশন রিজন, এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, এটা কতদূর পর্যন্ত ইয়ে থাকবে, কোথায় স্ট্রং হবে, তাই না? স্ট্রং হবে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা? অবশ্যই ডিপ্লেশন রিজিয়নে। ডিপ্লেশন রিজনের মধ্যে সবচেয়ে স্ট্রং ফিল্ড থাকে। কাজে ডিপ্লেশন রিজনের মধ্যে যদি তোমার কোন ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তাহলে ভালো, যে তাহলে ওই ইলেকট্রিক ফিল্ড, ওই ফিল্ড স্ট্রং ফিল্ডের কারণে ওই ইলেকট্রন হোল পেয়ার গুলো সহজেই সেপারেটেড হয়ে যাবে। ইলেকট্রন এন এর দিকে উঠে আসবে, আর ওই যে হোল পি এর দিকে নেমে আসবে। এবং এরপরে আমরা কি দেখেছি, যে এই জায়গায় উপরে এই এন এর শেষ মাথায় এখানে একটা মেটাল কন্টাক্ট রেখেছি, আবার পি এর শেষ মাথায় মেটাল কন্টাক্ট রেখেছি। এই দুইটা মেটাল কন্টাক্ট কি করবে? এই এন এর মেটাল কন্টাক্টটা ইলেকট্রন গুলাকে কালেক্ট করবে, আর পি এর মেটাল কন্টাক্টটা হোল গুলাকে কালেক্ট করবে। তাহলে এটা তোমার এখানে যদি তুমি এখানে লোড কানেক্ট করে দাও, লোড কানেক্ট করে দিলে লোডের মধ্যে দিয়ে ক্যারিয়ার ফ্লো করবে, দ্যাট মিন্স কারেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ইলেকট্রিক ডিপ্লেশন লেয়ারে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে আমরা পিএন জাংশনে তো ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় করে দিলে ইলেকট্রিক ফিল্ডটা মানে বেশি জায়গা জুড়ে থাকতো, তখন তো আমাদের ভালো হতো এটা আরো। দিই তো আমরা পি মানে তুমি এখন তুমি বড় করতে পারবা কিভাবে রিজিয়নকে, ডিপ্লেশন রিজিয়নকে বড় করে দিই কিভাবে? আমরা মনে আছে তোমার কনসেন্ট্রেশন কিভাবে বড় কমায়া, করি? হ্যাঁ, মানে ওই যে ডোপিং কনসেন্ট্রেশন কম করে দিই। রাইট রাইট, গুড, ভেরি গুড। ডোপিং কনসেন্ট্রেশন কমাইলে তোমার ফিল্ড হয়ে যায়, মানে মানে ওয়াইড হয়ে যায়, সরি ফিল্ড না, ওই যে ডিপ্লেশন রিজিয়নটাই ওয়াইড হয়ে যায়, রাইট। কাজে এটা না না, এটা কিন্তু টার্গেট আমাদের, যে ফিল্ড তোমার যাতে ইয়েতে থাকে, যতটুক সম্ভব তুমি ডিস্ট্রিবিউট করে রাখবা। এখন তুমি তোমার এখন কমাইলাম, হ্যাঁ, আমরা এখানে কিন্তু খুব হেভি ডোপিং করি না, এটা খেয়াল রাখবো। আমরা কিন্তু এন প্লাস বা পি প্লাস ডোপিং করি না, হ্যাঁ, এখানে কিন্তু আমরা মডারেট ডোপিং করি, সেই জন্য যাতে ফিল্ড যথেষ্ট স্ট্রং থাকে। একদম কম ডোপিং করলে, একদম বেশি কম তো করতে হবে না, তাহলে তোমার এখানে এন টাইপ আর পি টাইপের মধ্যে ইনফ্লুয়েন্সটা কম হয়, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ হোলস মানে কমে যায় বেশি। কাজে এখানে আমরা মডারেট ডোপিংই করি, যাতে ফিল্ড মোটামুটি ইয়ে থাকে, বড় থাকে। এবং তুমি এটা এখানে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, যে তুমি মানে ডিজাইন নিজে মানে কাস্টমাইজেশনের ব্যাপার, যে তুমি যদি মনে করো যে পি সাইডে ডোপিং একটু কম করতে পারো, যদি দেখো ফিল্ডের দিকে একটু বেড়ে যাবে, হ্যাঁ, ফিল্ডের কি বল ডিস্ট্রিবিউশনটা নিচের দিকে একটু বাড়াইতে চাচ্ছ, তুমি কমাইতে পারো। এটা করে করে দেখতে হবে, যে আদার বিভিন্ন মানে ইফেক্ট আছে, তো ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন প্যারামিটারের। কাজে যদি দেখা যায় যে আমি যদি ডোপিং আর একটু কমাই দেওয়ার পরে যদি দেখি আমাদের ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা আর একটু বড় হয়েছে, হ্যাঁ, বেশি জায়গা নিয়ে হচ্ছে, তাহলে ভালো। কারণ আদার কোনো ইফেক্ট আবার আছে কিনা সেটা তখন আবার অ্যানালাইসিস করতে হবে। কাজে ইন জেনারেল যদি আমি বলি খুব সিম্পল ওয়েতে, হ্যাঁ, তুমি ডোপিং কমালে, এটা যদি ওয়াইড করে ফেলি, তাহলে তোমার কি বলে ডিপ্লেশন রিজিয়নটা বড় হইলো, তাহলে ফিল্ড কোথায় ইফেক্টিভ হবে সেটা জায়গাটা এরিয়াটা বড় হয়ে গেল, ফলে তোমার বেশি ক্যারিয়ারকে তুমি সেপারেট করতে পারবা। অফকোর্স দ্যাট ইজ এ অপশন। সেই জন্য আমরা অনেক সময় দেখবা যে সিমুলেশনে কাজ করি আমরা যখন, হ্যাঁ, তখন অনেক সময় আমরা চেঞ্জ করি, ডোপিং কনসেন্ট্রেশন চেঞ্জ করে করে দেখি যে কোনটা ভালো হয়। সব ডোপিং কনসেন্ট্রেশন একই হবে না, এবং খুব হাই ডোপিং কনসেন্ট্রেশন করলে এটা ভালো হবে না।
ভালো হয় না এই কারণে যে ওই যে তোমার ইয়ে হয়ে যায়, ওই যেটা একটা হচ্ছে যে ইয়ে ছোট হয়ে যায়, রিজনটা খুব ছোট হয়ে যায়, আবার প্রচুর ফ্রি ইলেকট্রন হোল থাকে, ফলে রিকম্বিনেশন আবার বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কাজে আমরা হাই ডোপিং করি না খুব বেশি। স্যার বিষয়টা হচ্ছে তারপর যদি মানে ডিস্টেন্সটা যদি বড় হয়, আমরা একটা সূত্র জানি যে ই ইকুয়াল টু মনে হয় ভি বাই ডি। ওই যে তো হ্যাঁ ই তো জি স্যার, ইলেকট্রিক তো ফিল্ড আছে, হ্যাঁ ভি বাই ডি রাইট। জি স্যার, তো এখান থেকে যদি ডিস্টেন্সটা কম হয়ে যায় তাহলে তো ইলেকট্রিক ফিল্ডের মানটা কম হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বাড়তেছে, মানে না এই না ইলেকট্রিক সম্পর্কে। ফিল্ডের মান বাড়তেছে না, এই ইলেকট্রিক ইকুয়াল ভি বাই ডি, যেটা তার মানে ইলেকট্রিক ফিল্ডের মানে যে ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে, কিন্তু ফিল্ড স্ট্রেংথ যেটা বলি আমরা, ফিল্ড স্ট্রেংথ কমবে, কিন্তু কাজে তুমি খুব অনেক বড় করবা, করে দিলে কিন্তু ফিল্ড স্ট্রেংথ কমে যাবে, ফিল্ডের ইনফ্লুয়েন্স থাকবে কিন্তু স্ট্রেংথটা কম হবে। ই হচ্ছে কি আমাদের ইয়েটা ইয়ে না, ই হচ্ছে তোমার হলো ইলেকট্রিক ফিল্ড, আর ভি হচ্ছে পোটেনশিয়াল, এর একটা হচ্ছে যে পোটেনশিয়াল ডেভেলপ করে সেটা, আর ডি হচ্ছে কি ইয়েটা না, ফিল্ডের যে ডেপথ আর কি, যতটুকু পর্যন্ত তোমার রিজনটা আছে, তাই না, তাই তো জি স্যার। ইকুয়াল টু ভি বাই ডি। হ্যাঁ, তাহলে তোমার যদি তুমি ইয়ে কমায় দাও, ওই যে ডি বাড়ায় দাও, হ্যাঁ, তাহলে কিন্তু ই কমবে, পোটেনশিয়াল একই থাকবে, পোটেনশিয়াল কমবে না, চেঞ্জ হবে না, কিন্তু তোমার ই কমে যাবে, কাজে ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে, বুঝছো, সেইটা আবার ব্যাপার। তুমি এখন এই জন্য তুমি যদি ইয়ে কমাতে থাকো, ধরো কি বলবো, তুমি ডোপিং যদি কমাতে থাকো, ডোপিং কমায় কমায় তুমি ইয়েটা বাড়াই দিচ্ছ, ডিপ্রেশন রিজনটা বড় করে দিচ্ছ, কিন্তু তখন কিন্তু ডিপ্রেশন রিজনের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে, এটা অত স্ট্রং ফিল্ড হবে না। তাহলে স্ট্রং যদি না হয় সাফিসিয়েন্টলি, দেন কিন্তু তোমার আবার ইয়ের উপর ভালো ইনফ্লুয়েন্স করতে পারবে না, ক্যারিয়ারের উপর। কারণ আমি বলি, তুমি ক্যারিয়ার থেকে কিন্তু বের করে ইয়ে পর্যন্ত পাঠাইতে হবে, খেয়াল করো, ক্যারিয়ারকে বের করে দিয়ে, আচ্ছা আমি এখানে এখানে দেখালে চলবে মনে হয়, এই স্লাইডটা একটু যাই একটু, হ্যাঁ, এই যে ধরো এই যে এতটুক যদি আমি বলি, এই যে এতটুক রিজন যদি ধরো ডিপ্রেশন রিজন, আমরা যেটাকে প্লাস মাইনাস দেখিয়েছি, হ্যাঁ, এর বাইরে কিন্তু ডিপ্রেশনের বাইরে, এখন ফিল্ডটা তোমার যদি স্ট্রং না হয়, সে এখান থেকে যে বের করলো, বিশেষ করে এদিকে বের করার পরে, কারণ এটা কিন্তু একটু লম্বা থাকে, একটু জায়গা থাকতে হবে, এখানে আমি কন্ট্যাক্ট দিয়ে দিতে পারবো না, একটু জায়গা রাখতে হয়, হ্যাঁ, কেন সেটা আমরা আসবো, হ্যাঁ, কিন্তু জায়গার কাজে এখান থেকে ফিল্ড মানে বের করে দিয়ে এটা কিন্তু এই পর্যন্ত পুশ করতে হবে, তারপর আবার এখান থেকে পুশ করতে হবে কন্ট্যাক্ট পর্যন্ত, কাজে এটা কিন্তু একটা ফিল্ড যদি স্ট্রং না হয় তাহলে যেতে পারবে না, এটা আধা আধি গিয়ে, হ্যাঁ, অর্ধেক গিয়ে যদি থেমে যায় ক্যারিয়ার, তাহলে কিন্তু রিকম্বাইন করে ফেলবে, এই ক্যারিয়ার কালেক্টরে পৌঁছাবে না বা কন্ট্যাক্টে পৌঁছাবে না। তোমাকে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, সেটাকে ফিল্ড দিয়ে সেপারেট করলা, সেপারেট করার পরে ইলেকট্রনকে কন্ট্যাক্ট পর্যন্ত এবং হোলকে আবার নিচের দিকে কন্ট্যাক্ট পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করতে হবে, যদি সব করলে কিন্তু পাঠাইতে পারলা না, তাহলে আর লাভ হলো না, তোমার ফাইনালি কিন্তু লোডে কারেন্ট কমে গেল, তাহলে আর আমার লাভ হচ্ছে না। কাজেই এই ওই অনেকগুলো মেকানিজম এখানে ইম্পর্টেন্ট মানে আছে, এর মধ্যে অনেকগুলো প্যারামিটার ইনভলভ, হ্যাঁ, কাজে শুধু ফিল্ড চওড়া করে দিয়ে, মানে সিম্পলি আমরা ডোপিং কনসেন্ট্রেশন কমাই দিয়ে যদি ফিল্ড বড় করে, মানে ফিল্ড রিজিয়নটা বড় করে দিই, তাহলে সবসময় যে খুব ভালো কাজ করবে বলা যায় না, কারণ হচ্ছে ফিল্ডের স্ট্রেংথ কমে যাবে আবার, হ্যাঁ, কাজে সেটা একটা ব্যাপার। কাজে তুমি এখানে অপটিমাইজ করা, যে যতটুকু তুমি বড় করতে পারো করবা, সেজন্যই বাড়িতে থাকলে দেখবে একসময় আবার, মানে সরি কমাইতে থাকলে আবার কমে যাবে, দেখবে একসময় ইয়েটা সিমুলেশন যদি করো তখন দেখবে যে এরকম ইফেক্ট দেখা যায়। স্যার তাছাড়াও তো ইলেকট্রন আর হোলের মোবিলিটিটা একরকম না, এটার উপর ইফেক্ট পড়ে না? মোবিলিটির দুই রকম, ইলেকট্রন মোবিলিটি সাধারণত হায়ার কম্পেয়ার টু হোল, তো মোবিলিটির উপর ইফেক্ট করে মানে, মোবিলিটি বেসিক্যালি তোমার এটা কি আমি বলি, তোমার মোবিলিটি কমে যাবে বা বাড়বে যখন তুমি একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবা, হ্যাঁ, ধরো আমরা সিলিকনের কথা যখন বলতেছি, তুমি সিলিকন ম্যাটেরিয়াল সিস্টেমে থাকলে মোবিলিটি কিন্তু সিলিকনের মধ্যে একই, ইলেকট্রন মোবিলিটি আর হোল মোবিলিটি ফিক্সড। এখন মোবিলিটি মিন করে যে একটা ফিল্ড দিলা, তুমি ফিল্ড দিলে সেটা কতটা ফাস্ট মুভ করবে, কতটা ভালোভাবে মুভ করবে, হ্যাঁ, সেটা। এখন ওই মোবিলিটি কমবে বাড়বে সেটা বলা যায় না, মোবিলিটি চেঞ্জ হবে না সেমিকন্ডাক্টরে যদি একই ম্যাটেরিয়াল থাকে, বাট কত দূর পর্যন্ত যাবে, হ্যাঁ, সেটা একটা ফ্যাক্টর। যদি তুমি ডিস্টেন্স অনেক বড় ডিস্টেন্স পাঠাতে চাও, খেয়াল করো তুমি কিন্তু বাইরে থেকে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করো না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করো না, এই যে আমরা সাধারণত যেটা ডিভাইসের ক্ষেত্রে, ইলেকট্রনিক বা অপটো ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে করি, আমরা এক্সটার্নাল বায়াস অ্যাপ্লাই করি, তো এক্সটার্নাল বায়াস যদি বাইরে থেকে অ্যাপ্লাই করো তখন কিন্তু এটা ফিল্ড পাচ্ছে একটা,
বাইরে, তোমার তো কন্ট্যাক্টই বাইরে, কাজে ওই পর্যন্ত যাবে, যত ওইটা কন্ট্যাক্টের কাছে যাচ্ছে তত বেশি ফিল্ড পাচ্ছে, সে কাজে চলে যেতে যাবে ওখানে। আর এখানে তুমি মাঝখান থেকে ঠেলা মারতেছো দুই দিকে, তুমি কিন্তু ফিল্ড মাঝখানে, তোমার ডিভাইসের মাঝখানে, হ্যাঁ মাঝামাঝি মোটামুটি, একদম এক্স্যাক্টলি মাঝখানে না, বাট ধরলাম মাঝামাঝি আর কি। তুমি দুই দিক থেকে পুশ করতেছো, এখন তুমি ধাক্কা দিলা, হ্যাঁ রুমের মাঝখানে দাঁড়াতে তুমি দুইজনকে ধাক্কা দিলা দুই দিকে, এখন তুমি মাঝখানে ধাক্কা দেওয়া এক জিনিস, আর দুই কর্নার থেকে, দুই দেয়াল থেকে দুই টেনে নিচ্ছে, দুই দেয়ালের দিকে মাঝখান থেকে দুইজনকে টেনে নিচ্ছে, টান দেওয়া, পুল করা, সেটা কিন্তু আরো স্ট্রং পুশ করার থেকে। কাজে এইখানে হচ্ছে পুশের ব্যাপারটা হচ্ছে যে তুমি মাঝখানে তোমার ফিল্ড তৈরি করে রাখছো, সেই ফিল্ডটা দুই ধরনের ক্যারিয়ারকে দুই দিকে পুশ করে দিচ্ছে। আর যদি তুমি, যখন আমরা নর্মাল কনভেনশনাল ডিভাইস বলি, ডিভাইসে তোমরা দুইটা কন্ট্যাক্টে পোটেনশিয়াল অ্যাপ্লাই করো, তাহলে ওখানে কিন্তু ওই কন্ট্যাক্ট থেকে তুমি পুল করতেছো, কন্ট্যাক্টের দিকে পুল করতেছো, সেটা মোর স্ট্রঙ্গার, মানে মোর স্ট্রং বা স্ট্রঙ্গার। কাজেই এইখানে কিন্তু এই জন্য ঝামেলা বেশি। যেমন ডায়োডে বায়াস করলে তোমার ইজি কারেন্ট ফ্লো করবে, ওখানে কারেন্ট লস হওয়ার পসিবিলিটি কম। এখানে কিন্তু সেরকম ব্যাপার না, এখানে মানে যেহেতু ওই ইয়েতে যাওয়ার পরে, ওই ফিল্ড থেকে বের হয়ে যাওয়ার পরে যে মুভমেন্ট এসে থাকলো, সেটা দিয়ে তাকে পৌঁছাতে হবে হলো কন্ট্যাক্ট পর্যন্ত। কাজেই এইখানে তোমার মানে খুব চওড়া করব নাকি ফিল্ড স্ট্রেংথ বড় করবো, এগুলো একটা ব্যাপার আছে এই করার, অপটিমাইজ করার। হ্যাঁ, কাজেই সেজন্য এটা একটু কমপ্লিকেটেড ইয়ের থেকে, নর্মাল ডিভাইস থেকে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কি বলবো? জি স্যার। স্যার আমরা যখন সোলার সেলের ক্ষেত্রে লাইট যখন ইনসিডেন্ট করে, সেক্ষেত্রে লাইটটাও তো হচ্ছে আমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট, তার একটা ডিরেকশন থাকবে, ওটা একটা ফিল্ড থাকবে ওই ম্যাক্সওয়েল ইকুয়েশনের মতো। তাহলে স্যার এইটা যখন আমার এই ধরি যদি এন টাইপ বা পি টাইপ যে টাইপের মধ্যেই পড়ুক, সেটার জন্য ওই ফিল্ডের জন্য আমার কনসেন্ট্রেশনের কি চেঞ্জ হবে না, ইফেক্ট পড়বে না, আমরা যেরকম ডিপ্লেশন লেয়ারের জন্য চিন্তা করতেছি? আচ্ছা এখন আমরা এখানে খেয়াল করো, তুমি আমরা যে মানে ফিল্ড, ধরো আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি, তাই না? ওয়েভের মধ্যে আমরা কি ধরি, তোমাদের মনে আছে তোমরা যখন বিশেষ কমিউনিকেশন পড়ো, হ্যাঁ তখন আমরা এই কথাটা বেশি বলি, তাই না? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, তাই না? এরকম করে তোমার দুইটা ভেক্টর, ফিল্ড ভেক্টর থাকে 90 ডিগ্রি। এখন এবার ফিজিক্সের কথায় আসো, ওইটা কিন্তু আমরা ওয়েভ বলতেছি, দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইখানে খেয়াল করো আমরা এখানে কোন কনসেপ্টটা কাজে লাগাচ্ছি। এখানে আমরা বলতেছি, আমি কিন্তু কখনোই ওয়েভ লাইট বলতেছি, বাট এরপরেই কিন্তু আমি চলে আসতেছি কি বলতেছি, ফোটন এনার্জি ইয়ে করলো, এইচ নিউ। জি স্যার। এইচ নিউ। খেয়াল করো লাইটের দুইটা প্রপার্টি মনে আছে তোমাদের, একটা ওয়েভ প্রপার্টি, একটা পার্টিকেল প্রপার্টি। এইখানে আমরা পার্টিকেল প্রপার্টিদের দিকে দেখতেছি। আমরা দেখতেছি কি, একটা প্যাকেট আসতেছে, জাস্ট এনার্জি কি বলবো, প্যাকেট অফ এনার্জি পৌঁছাইলো, সেই প্যাকেটটা তুমি নিলা, কনজিউম করলা, এবং তুমি ওইটা থেকে দুইটা ইলেকট্রন হোল পেয়ার, মানে এক জোড়া ইলেকট্রন এবং হোল জেনারেট করলা। এইখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফিল্ড, সেইটা ইফেক্টিভ হয় না তেমন। ইফেক্টিভ মানে ইট ইজ নট দ্যাট স্ট্রং টু ম্যানিপুলেট দ্য ইলেকট্রনস ইনসাইড, অতটা এরকম করে না। এবং এটা ইন্টারাকশনটা, এটা কি, এটাই ব্যাপার, বুঝছো? এটাই তো মজাটা ফিজিক্সের, যে তোমার ইনফ্লুয়েন্সটা দেখো, খেয়াল করো লাইট, হ্যাঁ কোন ক্ষেত্রে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কনসিডার করি, লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে দেখতেছি, এবং সে তার যে ইলেকট্রিক ফিল্ড, সেটা যখন কোনো জায়গায় অ্যাক্ট করতেছে, এবং যেটা আমরা অবজার্ভ করি যে তার ফিল্ডের অ্যাকশনের কারণে কিছু একটা হচ্ছে, ফেনোমেনা হচ্ছে, তখন আমরা বলি যে ওখানে লাইটের ওয়েভ প্রপার্টিটা ইনফ্লুয়েন্স করতেছে। আর এইখানে আমরা দেখি আমাদের অবজারভেশন কি, লাইট ফেলালা তুমি এক জায়গায়, সেখান থেকে নতুন কিছু জেনারেট করলো, যেটা নর্মালি এক্সটার্নাল এনার্জি ছাড়া জেনারেট করার কথা না। কারণ একটা ইলেকট্রন আছে ভ্যালেন্স ব্যান্ডে, তার মানে একটা লোয়ার এনার্জি লেভেলে আছে, সেটা কেন হায়ার এনার্জি লেভেলে যাবে? তখন আমরা কি বলি, তার মানে সেই এনার্জি পেয়েছে, মানে এনার্জি গেইন করেছে। তাহলে কোত্থেকে গেইন করলো? যেটাকে তুমি দিচ্ছ, ইনসিডেন্ট করতেছো, সেখান থেকে গেইন করছে। কি ইনসিডেন্ট করলো? লাইট। তাহলে লাইটের তো আমরা ওয়েভ যদি বলি, তখন আবার এনার্জি কথা আমরা বলি না। যদি লাইট বলি এবং যখন যদি এনার্জি কথা বলি, তখন আমরা পার্টিকেলে চলে যাই, যে ও তাহলে সে ফোটন দিয়েছে, এটাকে ফোটন কন্ট্রিবিউট করেছে, সেই ফোটনটাকেই আমরা, ফোটনের ক্ষেত্রে আর আমরা ফিল্ড টিল্ডে কথা বলি না, আমরা সিম্পলি বলি প্যাকেট অফ এনার্জি। তাহলে এনার্জি দিল, সেই এনার্জিটা ইলেকট্রনটা একসেপ্ট করলো, করে সে হায়ার এনার্জি লেভেলে উঠে গেল। এইভাবে কাজে এখানে আমরা ওই কি বলে পার্টিকেল কনসেপ্টটাকে নিয়ে আসি এখানে, ওই ইয়ের অবজারভেশন, মানে ইয়ে কি বলবো এটাকে,
হ্যাঁ, ওয়েভের প্রপার্টিটা আমরা এখানে অবজার্ভ করি না, যে এটার কোনো ইনফ্লুয়েন্স আছে সেটা কিন্তু আমরা এখানে দেখি না ম্যাটেরিয়ালের মধ্যে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এটা কথা বলি না, এটাই মজা। এটা এটা বলতে পারো যে আমরা বলতে পারো যে তাহলে কি আমরা যখন যেটা আমাদের পছন্দ সেটা দিয়ে এক্সপ্লেন করি কিনা, সেটা এখন ব্যাপার কি, সেটা আমরা হ্যাঁ করি, কিন্তু এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো না, আমরা আমাদের অবজারভেশন থেকে বলি আর কি। এটা অবজার্ভ করতেছি এরকম ব্যাপার, ও তার মানে মনে হয় এটা তাহলে এই ধরনের প্রপার্টির জন্য এটা মানে ইফেক্টিভ, মানে এই ধরনের প্রপার্টিটা এখানে মোর ইনফ্লুয়েন্স করতেছে, এরকম ব্যাপার হয়তো। শুনো, এখানে এখন ধরো আমাদের একটা জিনিস খেয়াল রাখবা, আমরা ম্যাটেরিয়াল বলো, এই এই কি বলে, এই এই ইলেকট্রন বলো, মানে ক্যারিয়ার বলো, হ্যাঁ, এগুলা কাজ শেষ হয়নি, এখানে আরো ইনফ্লুয়েন্স অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্যে মানে এই এর ইনফ্লুয়েন্স থাকতে পারে। যখন এখন ওই তোমার একদম তুমি যদি ইলেকট্রন স্পিনে চলে যাও, হ্যাঁ, যেমন তোমরা ম্যাগনেটাইজেশন পড়ছো বা এরকম আরো কিছু ওই যে প্রপার্টি, যখন তোমরা ওই যে ফোর্থ ইয়ারে, তোমরাই তো ফোর্থ ইয়ারে, ওই যে তোমরা কোন এক সময় মনে হয় পড়েছো ম্যাগনেটিক না, মানে ম্যাটেরিয়াল প্রপার্টিজ বা ম্যাটেরিয়াল সায়েন্স, এরকম একটা কোর্স ছিল আমাদের, আছে হয়তো তোমাদের এখনো, আছে না? এই আছে ম্যাটেরিয়াল সায়েন্স বা ম্যাটেরিয়াল আছে, রাইট। তো ওখানে দেখবা, ওখানে যে তোমরা যখন পড়ো, ওই যে যখন বিভিন্ন প্রপার্টি গুলো পড়ো, ম্যাগনেটিক প্রপার্টি, ডাইলেকট্রিক প্রপার্টি, তারপরে আরো কি কি আছে, হ্যাঁ, অনেকগুলো আছে দেখবা, 5-6টা। তো ওখানে দেখবা ওই যে তখন ওখানে ফিল্ডের অনেক সময়, হ্যাঁ, যে ওই স্পিন, ইলেকট্রনের স্পিন যে হয়, স্পিনের উপরে যে ইফেক্ট আছে, স্পিনের মানে দুই রকম মুভমেন্টের জন্য দেখবা যে এক ধরনের প্রপার্টি শো করে, কখনো প্যারাম্যাগনেট হচ্ছে, ম্যাগনেটিক প্রপার্টি গুলা ডিফারেন্ট হচ্ছে, বা আদার প্রপার্টি ডিফারেন্ট হচ্ছে। লাইটের ক্ষেত্রেও দেখবা যে ওই লাইট পড়লে তখন হয়তো ফিল্ডের কারণে, ইলেকট্রিক ফিল্ড আছে ওখানে, সেই ফিল্ডের কারণে কিছু চেঞ্জ হচ্ছে। ওইসব জায়গায় বিভিন্ন ফেনোমেনা ওখানে আমরা আবার এই মানে ওই জিনিসগুলা দেখতে পাই আর কি, যে তোমার ওয়েভ প্রপার্টি বা ফিল্ডের যে কি বলে ইলেকট্রিক ফিল্ড যেখানে আছে, হ্যাঁ, ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড, সেগুলো আবার ইনফ্লুয়েন্স করে। কাজে ওখানে আবার অনেক কিছু আমরা দেখি যে ওই ইনফ্লুয়েন্সের কারণে এইটা আমরা দেখতেছি, অবজার্ভ করতেছি। আর এখানে আমরা ওই প্যাকেট হিসাবে এনার্জিটা নিচ্ছি, সেটাকে আমরা দেখতেছি আর কি, এরকম ব্যাপার। তো সেজন্য তাহলে আমরা এইখানে তাহলে আমাদের মেইন যেটা কথা, যে খুব সিম্পল, এটা এই সোলার সেলের মজাটা হচ্ছে স্ট্রাকচার সিম্পল, স্ট্রাকচার কিন্তু খুব জটিল না, কিন্তু ডিজাইনের মধ্যে অনেক কিছু করা যায়, মানে কাস্টমাইজ করা যায় অনেক কিছু। কারণ ওই যে বললাম যে তুমি বাইরে থেকে যখন ফিল দিচ্ছ না, অ্যাপ্লাই করতেছো না, ভিতরে যখন ফিল, এখানে তোমার অনেক কাজ করার সুযোগ আছে, কত ভালোভাবে তুমি এটাকে অপটিমাইজ করতে পারবা। কারণ যখন আমি সিম্পলি বলি, আমরা আসবো একটা তারপরে একটু কথা বলে রাখি। যেমন ওই যে বললাম যে এটা ছোট করলে, তাহলে দেখো আমি এই পর্যন্ত কি কথা বললাম যে তোমার এখানে ইলেকট্রো হোল পেয়ার জেনারেট করবে, এবং সেটাকে এন কে তোমার ধরো উপরের দিকে, উপরের কন্ট্যাক্টের দিকে নিয়ে যেতে হবে, পি এর দিকে যে হোল তৈরি হবে, হোলটাকে তোমার এই পি এর দিকে কন্ট্যাক্টের দিকে নিয়ে যেতে হবে। তাহলে এই যে নিয়ে যাওয়া, তাহলে তুমি বলতে পারো স্যার তাহলে আমরা এটাকে চিকন করে ফেলি। চিকন করে ফেললে তাহলে ডিস্টেন্স কমে গেলে স্বাভাবিক ক্যারিয়ার ভালোভাবে পৌঁছাতে পারবে, ক্যারিয়ার হওয়ার মানে রিকম্বাইন করার পসিবিলিটি কমে যাবে, লস্ট হওয়ার পসিবিলিটি কমে যাবে। সিম্পল জিনিস। ওকে, ভালো কথা, তাহলে আমি চ্যাপ্টার করে দিলাম, হ্যাঁ, ছোট করে দিলাম। এখন ছোট করে দিলে তখন আবার আরেকটা কোশ্চেন আসবে, যে তুমি যখন লাইট ফেলাবা কোনো কিছুর উপর, অ্যাবজর্ব করার মতো তোমাকে তো ম্যাটেরিয়াল দিতে হবে। তুমি খুব একটা থিন জিনিস, হ্যাঁ, থিন লেয়ারের মধ্যে দিয়ে যদি পাঠিয়ে দাও, সব অ্যাবজর্ব করতে পারবে না, দেখবা যে গো থ্রু করে চলে যাচ্ছে অনেক। তুমি যদি মোটা করে দাও, হ্যাঁ, তখন দেখবা এখানে বেশি আলো ক্যাপচার করতে পারতেছে। এইটা আবার তখন এইটাই বলতেছি যে এটা মানে কন্ট্রোভার্সিয়াল বা কনফ্লিক্ট করে, এরকম ব্যাপার আছে, যে আমি এখন এটাকে খুব চিকন করে দিলে, এটাকে খুব থিন করে দেই, লাইট আমি ক্যাপচার করতে পারবো না, অনেক লাইট চলে যাবে, তার মানে আমি লাইট এনার্জি মানে অ্যাবজর্ব করতে পারলাম না। এবং যখন তুমি লাইট এনার্জি বা ফোটো এনার্জি সাফিসিয়েন্ট অ্যাবজর্ব করতে পারবা না, তখন তুমি ইলেকট্রন হোল পেয়ার বেশি জেনারেট করতে পারবে না, এবং যখন ইলেকট্রন হোল পেয়ার বেশি জেনারেট করতে পারবা না, তখন তুমি কারেন্ট কমে যাবে তোমার, তার মানে পাওয়ার কমে যাচ্ছে। কাজেই তোমার খুব চিকন করে ফেলে লাভ নাই, আবার খুব মোটা করে বললা যে আমি স্যার তাহলে অনেক লাইট অ্যাবজর্ব করব, তখন আবার অন্য ঝামেলা হবে। যে ঠিক আছে লাইট বেশি অ্যাবজর্ব করলা, ইলেকট্রন হোল পেয়ার তুমি জেনারেটও করতেছো বেশি, বুঝলাম, তাদেরকে তুমি সেপারেটও করলা, বাট তাদেরকে আর পৌঁছাইতে পারলা না তুমি কন্ট্যাক্ট পর্যন্ত, তখন কি হলো? তাহলে একই ব্যাপার হয়ে গেল, আবার লাইট মানে কারেন্ট লোডে বেশি ক্যারিয়ার যাচ্ছে না, কারেন্ট কমে যাচ্ছে। এই জন্য হলো যে এখানে ডিজাইনের মধ্যে অনেক কিছু করার সুযোগ আছে, যে তুমি কিভাবে ডিজাইন গুলো করতে পারো, হ্যাঁ, যে কিভাবে এটাকে আমি অপটিমাইজ করব, তারপরে ম্যাটেরিয়াল আমি সিলিকনের বদলে অন্য কিছু নিলে বেটার হতো কিনা, সে ধরনের ব্যাপার আছে, এবং সেজন্য আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে করি।
দেখো কত অনেক, এই যে আমরা যে তখন যে এর আগে প্রথম দিকে 2-1টা স্লাইডে ওই যে এনআরএল এর যে আমরা দেখেছি চার্ট, হ্যাঁ, যে দেখবে যে ওই যে কত টাইপের দেখো সোলার সেল, তুমি অন্য কোন ডিভাইসে এত ভ্যারাইটিস টাইপ পাবা না সাধারণত। আছে সাধারণত যেমন ট্রানজিস্টর বা ডায়োড, ওইসবের ক্ষেত্রে আমরা পাই, কিন্তু অত ভ্যারাইটি না। আমরা সাধারণত হাই স্পিডের ক্ষেত্রে বা মাইক্রোওয়েভ হাই ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে তখন দেখি একটু ডিফারেন্ট ম্যাটেরিয়াল সিস্টেম আমরা তো ইউজ করি, হ্যাঁ, কিন্তু মানে অনেক ভ্যারাইটিস, হ্যাঁ, এরকম দেখো ওখানে প্রায় 20-25টা ভ্যারাইটি আছে অলরেডি, হ্যাঁ, এত ভ্যারাইটিস সাধারণত ডিভাইসে দেখা যায় না, এটাতে দেখা যায় সোলার সেলে। কারণ কি, অনেক জায়গায় খুঁটিনাটি অনেক কাজ করার পসিবিলিটি আছে, সুযোগটা আছে আর কি। এই জন্য একটা মানে কাজ করার জন্য একটা ভালো অপশন আর কি। আচ্ছা, তাহলে আমরা এটাকে এখানে বলতেছিলাম কি, তাহলে আমরা এই যে সোলার সেলের অপারেশনের কথা বলছিলাম, হ্যাঁ। আর এটা তো তোমরা জানো, এটা জাস্ট হলো যে প্রিন্সিপাল, ওই যে তোমার এই জায়গায়, হ্যাঁ, এই যে দেখো এটা ব্যান্ড ডায়াগ্রাম বুঝতেছো, হ্যাঁ, এই যে তাহলে এই সাইডটা আমরা পি দেখাচ্ছি, উপরের দিকে থাকবে, মানে এটা উইদাউট ব্যাস কিন্তু খেয়াল করবো, তাই না? এটা তো আমরা অবশ্যই ব্যাস করবো না ইয়েতে, সোলার সেল তো ব্যাস করার ব্যাপার না, এক্সটার্নাল, তাই না? তো উইদাউট ব্যাস কি দাঁড়ায়, তাই না? যে আমাদের কি থাকার কথা যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসে, তখন কি আমাদের ফার্মি লেভেল ওই যে স্ট্রেট হয়ে যায়, তাই না? থ্রু আউট দা ডিভাইস, হ্যাঁ, মানে অল থ্রু দা রিজনস, হ্যাঁ, স্ট্রেট হয়ে যায়। তাহলে দেখো এখানে এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এটা ফার্মি লেভেল সমান হয়ে যাবে, এবং সেটাকে ম্যাচ করানোর জন্য আমাদের কোন রিজিয়নের কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স বা নিচে নেমে আসবে, কোন রিজিয়নটা উপরে চলে যাবে, এটা আমরা জানি, তাই না? এবং সেগুলো এই যে এই জন্য পি টাইপ উপরে, এন টাইপ দেখো নিচে। এবং এখানে এই যে এইটা হলো যে এই মাঝখানে এই জায়গাটা, হ্যাঁ, এখানে ওই যে চেঞ্জটা হচ্ছে, সেইটা হচ্ছে আমার ডিপ্লেশন রিজিয়ন, তাই না? এবং ডিপ্রেশন রিজিয়নে যদি এখানে যদি ইলেকট্রিক ফিল্ড, এই যে ফিল্ড, হ্যাঁ, ফিল্ড সবচেয়ে স্ট্রং, বিল্ট ইন ফিল্ড যেটা, হ্যাঁ, ফিল্ড যদি সবচেয়ে স্ট্রং থাকে, তাহলে এই ফিল্ডে এইদিকে কি হবে, এইদিকে তাহলে আমার ওই যে দেখো ফিল্ডের ডিরেকশন যে এন এর দিকে হচ্ছে থাকে আমার পজিটিভ আয়ন গুলা, পি এর দিকে থাকে নেগেটিভ আয়ন, কাজে ফিল্ডের ডিরেকশন এই যে এন থেকে পি এর দিকে হবে, এবং তার মানে ইলেকট্রনকে এদিকে টানবে আর হোলকে ডান দিকে টানবে, এরকম। সো এই দেখো ইলেকট্রন, এই যে ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন যাচ্ছে এদিকে এবং হোল যাচ্ছে এদিকে। এটা তুমি এই ফিল্ড না দেখে যদি তুমি এখন এই ব্যান্ড ডায়াগ্রামের চেহারা দেখো, তাইলেও বুঝতে পারবা। কারণ কি, এই যে দেখো কন্ডাকশন নিচে নেমে যাচ্ছে, আর এই যে দেখো এটা তো এনার্জি, তো তোমরা জানোই তো এটা ভার্টিক্যাল ডিরেকশন আমরা এনার্জি বুঝাচ্ছি, যেহেতু এটা ব্যালেন্স ব্যান্ড উপরটা কন্ডাকশন ব্যান্ড, তার মানে এই ভার্টিক্যাল ডিরেকশন আমরা এনার্জি দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে এই যে তাহলে ইলেকট্রন যদি এখানে এরকম কোন জায়গায় ইয়ে করে, কি বলে এটাকে, জেনারেট করে, তাহলে কি ইলেকট্রন নিচের দিকে নেমে আসবে, কারণ কি ইলেকট্রন লোয়ার এনার্জির দিকে যায়, তাই না? এই যে এটা হায়ার এনার্জি, এদিকে লোয়ার এনার্জি। কাজেই এই দেখো এখানে এই ফিগার থেকেও বুঝতে পারবা যে যদি ইলেকট্রন এখানে স্টিপ এরিয়া, তাই না, স্টিপ এরিয়া থেকে এই জয়েন করলে মানে যদি জেনারেট করে, তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। একদম এখানে এখন সমান, এখান থেকে এদিকে যাওয়ার পসিবিলিটি কম, কারণ এখানে সে দেখো এখানে একদম সামনে সে দেখবে যে এখানে কিন্তু একদম কি বলে একই এনার্জি, কাজে ওদিকে যাওয়ার ইনফ্লুয়েন্স সে পাচ্ছে না। আবার এখানে যদি জেনারেট করে একদম এন টাইপে, এখানে কিন্তু ফ্ল্যাটে সে ইলেকট্রন মুভ করবে না বাইরেতে ফিল না দিলে। কিন্তু এইরকম রিজিয়নে যেখানে দেখো চেঞ্জটা আছে, চেঞ্জ আছে, এখানে কিন্তু কোথাও ইলেকট্রন জেনারেট করলে সে কিন্তু নিচের এনার্জিতে মুভ করতে যাবে, কাজেই সে ফিজিক্যালি একদিকে মুভ করবে, যেখানে গেলে সে এনার্জি তার কমে যায়, কম এনার্জিতে সে থাকতে চায়, তাই না? এটা আমরা অলরেডি জানি ইলেকট্রনের ক্ষেত্রে। সেই জন্য এই রিজনটা প্রেফারেবল। এই যে দেখো আমরা কিন্তু এটাই বলে আসতেছিলাম যে আমাদের ডিপ্লেশন রিজনটা প্রেফারেবল। এখানে যদি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে, তাহলে সে মুভ করে, হ্যাঁ, এবং ইলেকট্রন তাহলে লোয়ার এনার্জির দিকে মুভ করবে, তার মানে এই যে এন টাইপের দিকে দেখো মুভ করে। আবার একই কথা আমরা পি এর ক্ষেত্রে হোলের ক্ষেত্রে বলতে পারি। এই যে হোল তৈরি হলো যখন, হ্যাঁ, হোল যদিও মুভ করে না, কিন্তু আমরা বলি কিন্তু, তাই না, হোল মুভ করে, এভাবে বলি, তা আমরা ওই কনসেপ্টে থাকি। তাহলে হোল ইলেকট্রনের উল্টা কাজ করে, তার মানে ইলেকট্রন যেমন লোয়ার এনার্জির দিকে যায়, হোল আপার এনার্জির দিকে যায়, হায়ার এনার্জির দিকে যায়। সো হোলও দেখো, হোলকেও পাইতে হবে কি, যেখানে এনার্জি ইনক্রিজ করতেছে সেরকম কোথাও রিজিয়নে যদি সে জেনারেট করে, তাহলে সে দেখবে আমার সামনে গেলে এনার্জি বাড়তেছে, তাহলে সেদিকে যাইতে যাবে। কাজেই এইরকম রিজিয়নে যেখানে যে স্লোপ আছে, হ্যাঁ, স্লোপ আছে, দেখো এই স্লোপি রিজিয়নে সে যদি থাকে, তাহলে সে এদিকে মুভ করবে, তার মানে এদিকটা মানে কি পি সাইড, পি এর দিকে সে মুভ করতেছে। সেও কিন্তু দেখো একদম ফ্ল্যাটে যদি জেনারেট করে, ফ্ল্যাট রিজিয়নে, এনার্জি ফ্ল্যাট রিজিয়ন, সেখানে কিন্তু সে মুভ করার ইনফ্লুয়েন্স পাবে না। আবার যদি এনার্জির এই যে এদিকেও ফ্ল্যাট, এখানেও সে মুভ করবে না। কাজেই তাকেও কোথায় জেনারেট করতে হবে, একই যে ওইরকম স্লোপি রিজিয়নে।
এবং যত স্টিপ স্লোপ হবে তত ভালো, তত স্ট্রং, তাহলে তত সে বেশি ইনফ্লুয়েন্সড হবে যে উপরের দিকে যাওয়ার জন্য, উপরে এনার্জিতে যাওয়ার জন্য। আবার ইলেকট্রনও যত স্লোপি রিজিয়নে জেনারেট করবে সে তত নিচের এনার্জিতে যাওয়ার ব্যাপারে ইনফ্লুয়েন্সড হবে। তাহলে দেখো এই জন্য এইখানে সবচেয়ে স্লোপটা বেশি থাকে, আস্তে আস্তে দূরে সরে যাবার স্লোপটা কমতেছে, দেখো স্লোপটা কমে আসতেছে। সেটাই হয়, তুমি এখন ফিল্ড দিয়েই বুঝাও অথবা এনার্জি ডায়াগ্রাম দিয়ে বুঝাও, ব্যাপার ঘটনা একই, দুইটাই দুই ভাবে দেখানো হচ্ছে আর কি, বুঝছো? আমরা তখন ফিল্ডের কথা বলতেছিলাম, এখন এনার্জি ডায়াগ্রাম দিয়ে বলতেছিলাম। হ্যাঁ, যে ইলেকট্রন নিচের দিকে বা এন এর দিকে ফ্লো করবে আর হোল পি এর দিকে ফ্লো করতে চাইবে, বুঝছো? কাজে এটা দিয়ে তোমরা বুঝতে পারবে, এটা আরো ইজি আর কি, যে বোঝাটা যে কেন ওরা মুভ করে। আচ্ছা, তাহলে এগুলা হলো বেসিক প্রিন্সিপাল, এটা খেয়াল রাখবে যে এই জিনিসটা। আদারওয়াইজ কিন্তু ওই যদি তোমার ইলেকট্রন হোল পেয়ারকে মুভ করানোর ব্যাপার না থাকতো দুই দিকে, তাহলে ফিল্ড না দিলেও চলতো, সেক্ষেত্রে তোমার পিএন জাংশন লাগতো না, শুধু হয়তো এন টাইপ বলো, পি টাইপ বলো, ইন্ট্রিনসিক বলো, হোয়াটএভার ইট ইজ, সেটা রেখে দিলেই হতো সূর্যের নিচে, মানে আলোর নিচে। হ্যাঁ, কিন্তু ওই তোমার যেহেতু মুভ করাতে হবে সেই জন্য তোমার ফিল্ড লাগতেছে, এবং পিএন জাংশনটা একটা গুড সোর্স অফ মানে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নিই আমরা, সোলার প্যানেল ফেব্রিকেশন। এটা একটু সিম্পল জিনিস, একটু দেখো এইখানে যেটা দেখানো হয়েছে, এটা আসলে দেখো 4 কোণা ইনগট, তো এটা তার মানে আমরা পলিক্রিস্টালাইন এটা দেখাচ্ছি। বড় ইনগট থেকে কেটে, এটা সাধারণত ইয়ে করে, এটা এখানে মনে হয় এটা ওটা দেখাই নাই, যাই হোক যে বড় ইয়ের মতো এটা এখানে, এই যেহেতু এটা পলিক্রিস্টালাইনের, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার পিওর মানে সিলিকা থেকে যে পিওর সিলিকন তৈরি করতেছে ইনগট, যেটা চক্রাস্কি মেথডে আমরা করি, যে গোলে যে সিলিন্ড্রিক্যাল ইনগট, হ্যাঁ, ওইটা না, এখানে এটা সিম্পলটা মানে পলিক্রিস্টালাইন দেখানো হয়েছে। কি করে, এই যে লার্জ ইনগট নিয়ে এরকম বড় করে হাই টেম্পারেচার এরকম কি বলবো ব্লকের মতো, হ্যাঁ, ব্লক টাইপের তৈরি করে, ধরো রেক্ট্যাঙ্গুলার ব্লক, হ্যাঁ, এরকম ব্লক মতো তৈরি করে, এই ব্লক তৈরি করে তারপরে তোমার ইয়ের কি বলে এটাকে ওয়েফারের যে সাইজ, হ্যাঁ, ধরো 6 ইঞ্চেস বাই 6 ইঞ্চেস এই টাইপের ধরো মোটামুটি সাইজ হয় আর কি, বা 4x4ও হতে পারে, এরকম আছে। কাজে এই টাইপের সাইজে কেটে নেয়, হ্যাঁ, এই টাইপের কেটে নেয়, কেটে নিয়ে আবার তাহলে একটা ছোট ব্লক নিলো, সেটাকে আবার এই ইয়ে করে স্লাইস করে আর কি, হ্যাঁ, মানে একদম চিকন চিকন, এই যে এরকম, এটাকে বলি আমরা ওয়েফার, হ্যাঁ, 4 কোণা একটা ওয়েফার। এই যে এইগুলা যেহেতু রেক্টাঙ্গুল করে কাটতেছে অলরেডি শুরুতেই, হ্যাঁ, কাজে এখানে এগুলা আর ওই আমাদের যে মনোক্রিস্টালাইন বা সিঙ্গেল ক্রিস্টালাইন যে এদিকে একটু ইয়ে ছিল, ওই যে কোণাগুলা একটু কাটা ছিল, হ্যাঁ, সেটা ওই যে বুঝলাম আমরা যে ওই গোল থেকে সার্কুলার শেপ থেকে কাটার জন্য ইয়ে হয়েছে, কোণাগুলা থেকে গেছে, এখানে আর সেই কোণা থেকে যাওয়ার কোনো ব্যাপার নাই, তাই না? কোণা থেকে যাওয়ার ব্যাপার নেই, সেজন্য দেখবা সুন্দর এখানে 4 কোণা এরকম সুন্দর রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপের হয়। তাহলে এইখানে এভাবে তুমি একটা ওয়েফার তৈরি করবা, একটা ওয়েফার, এটা থিকনেস ধরো মোটামুটি ধরো 1 মিলিমিটার মতো থাকে কমপক্ষে, হ্যাঁ, 1 মিলিমিটার মতো থাকে। এটা পরে আবার কমায় আনে একটু, যখন আরো একটু প্রসেস করার পরে আর কমায় আনে, হয়তো 200-300 বা 100 মাইক্রন, হ্যাঁ, এরকমই নামায় আনে আর কি, বা আরেকটু ডিপেন্ড করে, এটা ওই সাধারণত 100 মাইক্রন হয় আর কি, মাইক্রোমিটার হয়। আচ্ছা, তারপরে তাহলে ওয়েফার থেকে তারপরে দেখো এই যে এরপরে যে ওয়েফার তৈরি করলাম, তারপরে দেখো এই যে আমরা বলছিলাম এটা যদি পি টাইপের সিলিকন হয়ে থাকে, ওই যে আগে যেমন দেখিয়েছিলাম, তারপর তাহলে ডিফিউশন করবে, হ্যাঁ, ওই যে গ্রুপ 5 এর কাউকে দিয়ে ডিফিউশন করলে এন টাইপের একটা লেয়ার তৈরি হবে, এন টাইপ সিলিকনের লেয়ার তৈরি হবে। তার উপরে একটা যে দেখো চেন ফসফরাস দিয়ে, ফসফরাসের ইয়ে হচ্ছে 5, তাহলে গ্রুপ 5 এর ফসফরাস দিয়ে ডিফিউশন করলা, তাহলে পি টাইপের উপর একটা এন টাইপের লেয়ার তৈরি হবে। এরপরে এই যে এরপরে মেটাল যে কন্টাক্ট গুলা, হ্যাঁ, যে একটার উপরে তোমার যে ওই ফিঙ্গার যেটা ওই যে মেটাল স্ট্রাইপের মতো দেওয়া, এবং স্ট্রাইপ গুলো দিয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে না, এরকম এই বরাবর স্ট্রাইপ দেওয়া আছে, আর তার উপর কি করলো, আচ্ছা এর মধ্যে দেখেন এখানে রিফ্লেকশন অ্যান্টি রিফ্লেকশন কোটিং দিয়েছে, হ্যাঁ, ডিফিউশন করার পরে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং কন্টাক্ট নিচের দিকে এবং উপরের দিকে কন্টাক্ট দেওয়ার পরে, এবং ওই উপরে কন্টাক্টে যে উপরে বড় মোটা দুইটা যে দেখা যাচ্ছে, এগুলো তাহলে বাসবার, তাই না? যে সবগুলা ফিঙ্গারকে বা ছোট ছোট যে কন্টাক্ট গুলো ছিল সবগুলাকে কানেক্ট করছে একসাথে, তাহলে এইটা দিয়ে বাসবার দিয়ে আমি উপরের দিয়ে কন্টাক্ট দিলাম, তাহলে এইটা সিঙ্গেল একটা সোলার সেল হলো, সিলিকন সোলার সেল, যার তোমার ভোল্টেজ হবে ম্যাক্সিমাম ওই যে 0.7 ভোল্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম 0.7 ভোল্ট হতে পারে,
সেই জন্য এটাকে আমরা কি করি, সাধারণত ওই যে বললাম যে প্যানেল তৈরি করার জন্য আমরা একটা রাখি না, কানেক্ট করি। এবং সিম্পল সবচেয়ে প্রথম কানেকশন হলো যে তোমাকে ভোল্টেজ বাড়ানোর জন্য সিরিজে কানেক্ট করতেই হবে। সো দেখো এখানে এই যে দেখো খেয়াল করো, তাহলে উপরে হচ্ছে এন টাইপ করি আমরা, নিচে পি টাইপ। তাহলে মাঝখানে তো ইয়ে তো পিএন জাংশনটা মাঝখানে, তাহলে উপরে এন টাইপ নিচে পি টাইপ, তাহলে উপরের সাথে নিচে কানেকশন। তুমি যদি সিরিজ কানেক্ট করতে চাও তাহলে এন এর সাথে পি, আবার পি এর সাথে এন, এভাবে করে কানেক্ট করে যেতে হবে, তাই না? এই যে দেখো সেই জন্য এই যে উপরের সাথে এই যে উপরে বাসবারের সাথে কানেকশন চলে গেছে পরের সেলের নিচেরটা, তাহলে উপরে এন আর নিচে পি, তাহলে এন এর সাথে পি এর কানেকশন হলো। আবার এখানে উপরে এন এর সাথে পরেরটা পি এর সাথে, তাহলে এন পি করে কানেকশন হতে থাকবে। এটাকে তখন আমরা কি বলতে পারি, সিরিজ কানেকশন বলতে পারি। তাহলে এই যে ওয়্যার সেলস বলতেছে এরকম করে যতগুলো তোমার দরকার সেভাবে কানেক্ট করবা। কানেক্ট করে এভাবে কানেক্ট করার পরে দেখো একটা গ্লাসের উপরে এই যে একটা শক্ত আমরা গ্লাস আছে, গ্লাসের উপরে এরকম বসানো হয় সবগুলাকে, বসায় নিয়ে এই যে দেখো অ্যারে তৈরি করতেছি আমরা। হ্যাঁ, সিম্পল মানে সেলের অ্যারে, প্যানেল অ্যারে না, সেলের অ্যারে করে তারপরে এই যে দেখো এখানে রেজিন দিয়ে সিলিং উইথ রেজিন এন্ড ফিল্মস, এটাকে সাধারণত এয়ার টাইট করার জন্য বা এয়ার গুলোকে বের করে দেওয়ার জন্য, কারণ এয়ার পকেট আমরা রাখতে চাই না, কারণ যে এখানে এই জায়গাটা কিন্তু গরম হয়। কাজে তোমার এয়ার গরম হয়ে ওখানে থাকলে অনেক সময় এটা এয়ার কি হবে, সাধারণত ভলিউম বাড়বে গরম হলে। কাজে ওখানে বারবার যদি গরম হতে থাকে এবং ঠান্ডা হবে, রাত্রে আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কাজে এই জিনিস করতে হতে ওইখানে ফ্র্যাকচার হতে পারে, বা মানে প্রেসারে তোমার কন্টিনিউয়াস প্রতিদিন প্রেসারে থাকতে থাকতে ওইখানে ড্যামেজ হতে পারে। সেজন্য আমার ভিতরে কোনো এয়ার রাখি না। কি করে এটা সিল করে দেয়, এবং সেই জন্য মানে ভ্যাকুমও করে না। এটা ইজি ওয়ে হচ্ছে ওই যে কোনো এক ধরনের রেজিন, এই যে এনক্যাপসুলেটিং রেজিন, পলিমার টাইপের ম্যাটেরিয়াল এর মধ্যে পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে কি হয় ওইটা তাহলে এয়ারও থাকলো না, বা তার কম সেন্সিটিভিটি, টেম্পারেচার সেন্সিটিভিটি কম, মানে সে খুব এক্সপান্ড করে না বা খুব বেশি শ্রিঙ্ক করে না। সেই জন্য ওই ধরনের কিছু দেওয়া হয়, রেজিন দেওয়া হয়, দিয়ে পুরো ঢেকে দিয়ে তার উপরে আবার প্রোটেক্টিভ ফিল্ম, মানে প্রত্যেকটা আবার একটা ভালো ট্রান্সপারেন্সি, যেটা বেশি ট্রান্সমিটিভিটি বেশি, এরকম কোন গ্লাস অথবা সাধারণত প্লাস্টিকের, হ্যাঁ, একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের শীট দেওয়া হয় বা ফিল্ম দেওয়া হয় উপর দিয়ে। দিয়ে তারপরে এটাকে এই যে এরকম তৈরি দেওয়ার পরে তারপরে আশেপাশে এবার মডিউল তৈরি করার জন্য এই যে আশেপাশে তোমার যে ইয়েগুলো থাকবে, এই যে সাধারণত স্টিলের বা মেটাল, অ্যালুমিনিয়ামের, যেটা বলো কেন, মেটালিক কোনো দিয়ে, হ্যাঁ, এই ফ্রেম আটকা দেওয়া হয় প্রোটেক্ট করার জন্য, সুন্দর একটা স্ট্রাকচার দেওয়ার জন্য আর কি। তাহলে এইটা একটা সোলার মডিউল, সোলার প্যানেল বা ফটো পিভি মডিউল বলি আমরা। হ্যাঁ, পিভি মডিউল তো সোলার প্যানেল যেটা বলবো একই ব্যাপার। তাহলে এরকম একটা প্যানেল তৈরি করি আমরা, এবং এই একটা প্যানেলে তাহলে তোমার কি থাকবে, এটা থাকবে যে এত ভোল্টের, এত কারেন্টের, এবং এটা এত পাওয়ার জেনারেট করে। কাজে আমরা যখন তৈরি করব তখন ফাইনাল মানে ইউজ করব, অ্যাপ্লিকেশনে যাব, তখন সাধারণত এরকম প্যানেল বা মডিউল অনেকগুলো হয়তো ইউজ করব, এবং তখন আমরা এই যে পিভি অ্যারে বলি, যে অনেকগুলো যখন ইউজ করবো এদেরকে সিরিজে অথবা প্যারালালে আমরা এখন কানেকশন দিতে পারবো। হ্যাঁ, ধরো এটা হচ্ছে যদি ধরো 18 ভোল্টের হলো, হ্যাঁ, 18 ভোল্টের যদি হয় তাহলে 18 ভোল্টের হলে তাহলে আমরা এই যে দেখো, যদি 18 ভোল্ট আমার যদি 12 ভোল্টের সিস্টেম হয় তাহলে 18 ভোল্ট এনাফ। হ্যাঁ, তাহলে ওই 18 ভোল্ট, তাহলে তখন আমরা সিরিজ কানেকশন দেওয়ার দরকার নেই, প্যারালাল কানেকশন দিলেই চলবে আর কি। হ্যাঁ, শুধু প্যারালাল কানেকশন দিয়ে যাবো। এই যে দেখো এখানে যে আমরা সাইড থেকে যদি দেখি, এই যে মাঝখানে হচ্ছে সোলার সেলটা, এই যে নীল অংশটা, ব্লুটা হলো সোলার সেল। হ্যাঁ, আর উপরে আর নিচে এই যে গ্রে টাইপ মানে ছাই রঙা টাইপের যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কি কন্টাক্ট। এই যে এটা আপার কন্টাক্ট, এটা লোয়ার কন্টাক্ট। হ্যাঁ, তাহলে আপার কন্টাক্ট থেকে দেখো এই যে লোয়ার, এই যে এটা নিচে চলে কানেকশন। আবার দেখো এই যে আপার, তাহলে এন উপরের দিকে এন আর নিচে পিছে, তাহলে এন এর সাথে পি, আবার এন এর সাথে পি, আবার এন, এভাবে কন্টিনিউ হতে থাকবে। আর এটা এই যে ভাই বের হয়েছে একটা, তাহলে এখানে বের হবে, আমি যেসব সিরিজ কানেকশন দিই। হ্যাঁ, তাহলে এই যে পিটা এখানে বের হলো, আর ওই লাস্টে গিয়ে এনটা আরেকটা বের হবে। তার মানে এইভাবে করে নিচে একটা বক্সের মধ্যে থাকে যেখানে এই ওয়্যারের কানেকশনটা বের হচ্ছে, কেবল বের হচ্ছে বা টার্মিনাল, সেখানে কি হবে, দুইটা তার থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পি থেকে পজিটিভ বের হবে, এন সাইড থেকে নেগেটিভ বের হবে। এটা হচ্ছে কি ডিসি যেহেতু, কাজে এটা অবশ্যই এটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, যে তোমার ডিসি পাওয়ার কিন্তু জেনারেট করতেছে। কাজে এখান থেকে তাহলে কি হলো, এইটা তুমি যখন পাবা তুমি এরকম পুরো একটা এরকম বক্সের মতো পাবা, আর বাইরে তার বের হবে, এই তারের সাথে তুমি তোমার লোড বা আদার যে সিস্টেমে কানেকশন দিবে আর কি। এই জিনিসটা হচ্ছে আমাদের প্যানেলে বা মডিউল ফাইনাল পিভি অ্যারের আর কি কথা বলতেছি। তাহলে এরপরে আছে কালেকশন প্রবাবিলিটি,
আচ্ছা আচ্ছা, আজকে থাক এই পর্যন্ত। হ্যাঁ, আজকে এই পর্যন্ত একটু থাক। আমি কালেকশন প্রবাবিলিটি থেকে এরপর দিন শুরু করবো আবার। পরশুদিন আমাদের ক্লাস আছে, পরশুদিন আবার এখান থেকে শুরু করবো। হ্যাঁ, দেখো তো তাহলে আজকে এই পর্যন্ত কোশ্চেন আছে নাকি কারোর? আর কোনো? এখানে আমরা বলে রাখি যে এই যে তোমার অন্য যে কোনো প্যানেল টাইপ, এটা সিলিকনের ক্ষেত্রে সাধারণত আমরা এইভাবে ইউজ করি। হ্যাঁ, অন্যগুলাও আমরা বিভিন্ন রকম প্রোটেক্টিভ ফ্রেম বা প্রোটেক্টিভ কোনো ফিল্ম উপরে বা নিচে, হ্যাঁ, দেই সাধারণত। দিয়ে তাহলে এটাকে যাতে একটা জিনিস কি যে তোমার এইগুলা এরকম প্রোটেক্টিভ ইয়েটা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা কিন্তু তুমি বাইরে ইউজ করবা। এটা কিন্তু তুমি নিজে খুব সুন্দর করে অন্যান্য যন্ত্রপাতি, অন্যান্য ডিভাইস, হ্যাঁ, ট্রানজিস্টর যখন আমরা প্রোটেক্টিভ একটা ইয়ের মধ্যে, বক্সের মধ্যে অথবা ঘরের মধ্যে ইউজ করি বা বড় একটা মেশিনের মধ্যে ইউজ করি, যন্ত্রের মধ্যে ইউজ করি, এটা তো সেরকম না। এটা কিন্তু সিম্পলি তুমি বাইরে ফেলায় রাখবা। কাজে এই জন্য এটার ডিউরেবিলিটি বাড়ানোর জন্য, এই যে এটা যাতে ড্যামেজ না হয়, ফিজিক্যালি না হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য এটা ভালো থাকতে হয়, এনক্যাপসুলেশনটা বা প্যাকেজিংটা স্ট্রং হতে হয়। এবং সেই জন্য ওখানে তোমার যাতে উপরে গ্লাস দিচ্ছ, এই গ্লাসের রিফ্লেক্টিভিটি কিন্তু একটা ব্যাপার। তুমি সুন্দর খুব ভালো ফ্রেম সোলার সেল তৈরি করলা, কিন্তু উপরে গ্লাস থেকে যদি রিফ্লেক্ট ব্যাক করে, হ্যাঁ, প্রোটেক্টিভ গ্লাস যেটা বাইরে থাকে, সেটাতে রিফ্লেক্ট ব্যাক করলে কিন্তু তোমার কিন্তু আলোই ঢুকলো না ভিতরে ভালো করে, তাহলে কিন্তু তোমার যত ভালো সেলই হোক লাভ নেই কোনো। কাজে এভরিথিং এই এনক্যাপসুলেশন পর্যন্ত, একদম এই মডিউল তৈরি করা পর্যন্ত সবকিছু ইম্পর্টেন্ট। কাজে এই জন্য এই জিনিসটা আমরা আলাদা করে দেখাই আর কি। তাহলে যাক আজকে থাক। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। আমরা এবার নেক্সট পরশুদিন আবার এখান থেকে কন্টিনিউ করবো। দেখো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের মধ্যে তাহলে ইয়েটা দিতে থাকি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি কপি করে নেই। স্যার এটার জন্য কোন বই ফলো করব? এটার জন্য কয়েকটা, এটা একটা সিঙ্গেল বই মনে হয় আমি ইউজ করি নাই, বুঝছো? আচ্ছা আমি একটু দেখে নিব আমি গতবার কোন বইটা দিয়েছিলাম ওদেরকে। আচ্ছা আমি একটু দেখে তোমাদের আপলোড করে দিব। হ্যাঁ, আমি একটু দেখতে হবে মানে কোন আর্টিকেল থেকে দিয়েছিলাম নাকি বই থেকে দিয়েছিলাম। সোলার সেলের বই আছে, গ্রিনের বইটা ভালো। ওই যে কি বলে, মার্টিন গ্রিনের একটা বই আছে, থিওরি অফ সোলার সেলস অথবা সোলার সেলস, শুধু সোলার সেল মনে হয়। হ্যাঁ, অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলস এর মানে ভদ্রলোক, উনি এখনো আছেন, উনি সোলার সেলে বেশ নাম করা প্রফেসর। তো ওনার একটা বই আছে, ওইটা সফট কপি আছে। আমি একটু দেখে, ঠিক আছে, আমি আপলোড করে দিব। দেখি কোনটা। স্যার এর আগের স্লাইডটা আপলোড করা মনে হয়নি স্যার, আমরা খুঁজে পাচ্ছি না। কোনটা বলো তো, কোন স্লাইডটা? এর আগে একটাই ছিল, এটা তো সেকেন্ড ফাইল শুরু হয়েছে। ফার্স্টটা সোলার রেডিয়েশনটা পাইছি, সোলার সেলের তো আর কি দেন নাই এটা বল। ও আচ্ছা, মানে এইটাই, এই স্লাইডটাই একই ফাইল থেকে, মানে সেকেন্ডটা আমি কিন্তু এই যে কি বলে, আমি বলি দাঁড়াও, এই যে পিভি যেটা পড়াচ্ছি এখন, তাই না? এই পিভিটা কথা বলতেছো না, ফটোভোল্টাইক? ও আচ্ছা, ঠিক আছে, আমি তার মানে এই স্লাইডটা আমি দিই না এখন। ঠিক আছে, ঠিক বুঝছি। তাহলে ওই, হ্যাঁ, আমি স্লাইডটা আপলোড করে দিব। ঠিক আছে, ওকে, করে দিচ্ছি, মানে করে দিব, আজকে করে দিব। আচ্ছা তোমাদের জন্য কি দেখতে চাইলাম আমি, ঠিক আছে, হ্যাঁ, ওইগুলো দিব। আচ্ছা এখন আমি আপাতত আগে তোমাদের রেকর্ডিংটা বন্ধ করে